একদম চুপ করে বসুন। আজ আমি যে কথা বলতে যাচ্ছি সেটা শোনার পর আপনার চারপাশের পৃথিবী আর আগের মতো থাকবে না। আপনি আজকের পর থেকে মানুষকে, বিশেষ করে নারীদেরকে সম্পূর্ণ নতুন চোখে দেখবেন। একটা দৃশ্য কল্পনা করুন। একজন নারী, বয়স হয়তো 42 কিংবা 50, হতে পারে 60, তিনি আপনার পাশে বসে আছেন। হয়তো তিনি আপনার স্ত্রী, আপনার প্রতিবেশিনী, আপনার সহকর্মী কিংবা আপনার কোনো আত্মীয়া। বাইরে থেকে দেখলে তিনি শান্ত, সংযত, গম্ভীর, মুখে একটা হাসি, চোখে একটা পরিপক্ক ভাব। মনে হবে এই নারীর জীবনে সবকিছু ঠিক আছে, তার কোনো চাহিদা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো অতৃপ্তি নেই। কিন্তু আপনি কি জানেন এই শান্ত মুখের আড়ালে কি চলছে? ভেতরে একটা সমুদ্র আছে, ঢেউ আছে, জোয়ার আছে, এমন একটা ঝড় আছে যা তিনি কাউকে দেখাতে পারেন না, কাউকে বলতে পারেন না। কারণ আমাদের সমাজ একটি নিষ্ঠুর, নির্মম নিয়ম তৈরি করে রেখেছে। বয়স হলে নারীদের চাহিদা শেষ, শরীর আর কিছু চায় না, মন আর কিছু খোঁজে না। কিন্তু বিজ্ঞান বলছে এটি সবচেয়ে বড় মিথ্যা। এটি একটি কুসংস্কার, এটি একটি অবিচার। কিমসি ইনস্টিটিউটের যুগান্তকারী গবেষণায় প্রমাণিত 30 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে প্রায় 81% নারী তীব্রভাবে শারীরিক ঘনিষ্ঠতা ও মানসিক সংযোগের আকাঙ্ক্ষা অনুভব করেন। 81%, 4 জনের মধ্যে 3 জনের বেশি। কিন্তু তারা বলতে পারেন না, মুখ ফুটে একটি শব্দও বের হয় না, কারণ সমাজ তাদের শিখিয়েছে চুপ থাকো, লজ্জায় মরো, কিন্তু প্রকাশ করো না। তাহলে তারা কি করেন? তারা ইশারা দেন, নীরব, সূক্ষ্ম, অবচেতন ইশারা, শরীরের ভাষায়, চোখের ভাষায়, কথার আড়ালে, আচরণের ভেতরে। এমন ইশারা যা তারা নিজেও সবসময় জানেন না যে দিচ্ছেন, কারণ এগুলো আসে সচেতন মন থেকে নয়, আসে অবচেতনের সবচেয়ে গভীর স্তর থেকে। আজকে আমরা সেই 15টি গোপন, বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক ইশারা নিয়ে কথা বলবো। প্রতিটি ইশারার পেছনের বিজ্ঞান, মনোবিজ্ঞান, শরীরবিদ্যা এবং বাস্তব অনুভূতি সবকিছু বিশদভাবে আলোচনা করব। তবে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 14 এবং 15 নম্বর ইশারা দুটি এতটাই চমৎপ্রদ, এতটাই অপ্রত্যাশিত যে সেগুলো জানার পর আপনি আর কখনো একজন পরিণত নারীকে আগের মতো করে দেখতে পারবেন না। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইশারাগুলোর গভীরতা পুরোপুরি অনুভব করতে হলে আগে কিছু মৌলিক বিষয় বুঝতে হবে। মাসলোর চাহিদা পিরামিড। আমেরিকান মনোবিজ্ঞানী অ্যাব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে 5টি স্তরে ভাগ করেছেন। সবার নিচে শারীরিক চাহিদা, যেমন খাদ্য, পানি, ঘুম এবং শারীরিক ঘনিষ্ঠতা। হ্যাঁ, শারীরিক ঘনিষ্ঠতা খাওয়া আর ঘুমের সমপর্যায়ের মৌলিক চাহিদা। এটি বিলাসিতা নয়, প্রয়োজন। তৃতীয় স্তরে আছে ভালোবাসা ও সম্পর্কের চাহিদা। এটিও মৌলিক। এটি ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু মানুষ হিসেবে বাঁচতে পারে না। এই দুটি চাহিদা, শারীরিক ঘনিষ্ঠতা এবং ভালোবাসা, বয়সের সাথে শেষ হয় না। কমতে পারে, ধরন পরিবর্তন হতে পারে, কিন্তু শেষ হয় না, কখনোই না। নারীদের সেক্সুয়াল পিক একটি বিস্ময়কর সত্য। এটি অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু গবেষণায় প্রমাণিত পুরুষদের শারীরিক আকাঙ্ক্ষার সর্বোচ্চ মাত্রা থাকে 18-25 বছর বয়সে, কিন্তু নারীদের সর্বোচ্চ মাত্রা থাকে 30-45 বছর বয়সে। কিছু গবেষণায় এটি 50 পর্যন্ত বিস্তৃত। এর মানে কি? এর মানে হলো যখন সমাজ বলছে তাদের চাহিদা শেষ, ঠিক তখনই তাদের চাহিদা শীর্ষে। কি নির্মম পরিহাস! ইনভিজিবল উইমেন, অদৃশ্য নারী। সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে, সোশ্যাল ইনভিজিবিলিটি অফ এজিং উইমেন। বয়স 40 পেরোলেই নারীরা ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যান। মিডিয়া তাদের দেখায় না, বিজ্ঞাপনে তাদের জায়গা নেই, সিনেমায় তারা মা বা দাদি, আর কিছু নয়। তাদের সৌন্দর্য, আকাঙ্ক্ষা, চাহিদা সব অস্তিত্বহীন হয়ে যায়। এই অদৃশ্যতা তাদের মনে একটি গভীর ক্ষত তৈরি করে। তারা ভাবেন, আমি কি আর কারো কাছে আকর্ষণীয়? আমি কি আর কারো চোখে সুন্দর? আমার কি আর ভালোবাসা পাওয়ার অধিকার আছে? এই প্রেক্ষাপটে তাদের অবচেতন ইশারাগুলো আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এবার সেই 15টি ইশারা একে একে জানা যাক। বন্ধুরা, ইশারাগুলোর গভীরতা পুরোপুরি অনুভব করতে হলে আগে কিছু মৌলিক বিষয় বুঝতে হবে। মাসলোর চাহিদা পিরামিড। আমেরিকান মনোবিজ্ঞানী অ্যাব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে 5টি স্তরে ভাগ করেছেন। সবার নিচে শারীরিক চাহিদা, যেমন খাদ্য, পানি, ঘুম এবং শারীরিক ঘনিষ্ঠতা। হ্যাঁ, শারীরিক ঘনিষ্ঠতা খাওয়া আর ঘুমের সমপর্যায়ের মৌলিক চাহিদা। এটি বিলাসিতা নয়, প্রয়োজন।
তৃতীয় স্তরে আছে ভালোবাসা ও সম্পর্কের চাহিদা। এটিও মৌলিক। এটি ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু মানুষ হিসেবে বাঁচতে পারে না। এই দুটি চাহিদা, শারীরিক ঘনিষ্ঠতা এবং ভালোবাসা, বয়সের সাথে শেষ হয় না, কমতে পারে, ধরন পরিবর্তন হতে পারে, কিন্তু শেষ। ইশারা নম্বর 1, চোখের গভীর, দীর্ঘ ও পুনরাবৃত্তিমূলক যোগাযোগ। প্রথম ইশারা চোখ, কারণ চোখ দিয়েই সবকিছু শুরু হয়। বন্ধুরা, প্রাচীন আরবি একটি প্রবাদ আছে, চোখ হলো হৃদয়ের দূত, আর আধুনিক মনোবিজ্ঞান বলছে চোখ হলো মস্তিষ্কের বহিরাঙ্গ। আপনার মস্তিষ্ক যা ভাবছে, যা অনুভব করছে, যা চাইছে, সব কিছু আপনার চোখ দিয়ে প্রকাশ পায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। সাধারণ সামাজিক পরিস্থিতিতে মানুষ কারো দিকে 3 থেকে 5 সেকেন্ড তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। এটি সোশ্যাল গেজ, সামাজিক দৃষ্টি। এটি ভদ্রতা, স্বীকৃতি, সাধারণ মনোযোগ বোঝায়। কিন্তু যখন তাকানো 5 সেকেন্ড পেরিয়ে 7, 8, 10 সেকেন্ড পর্যন্ত যায় এবং চোখে একটি বিশেষ ভাব থাকে, নরম, উষ্ণ, ঘোলাটে, স্বপ্নীল কিংবা তীব্র, তখন এটি আর সোশ্যাল গেজ থাকে না। এটি হয়ে যায় ইন্টিমেট গেজ, ঘনিষ্ঠ দৃষ্টি। মনোবিজ্ঞানী ডক্টর মনিকা মুর 1985 সালে একটি ঐতিহাসিক গবেষণা করেন। তিনি বারে, ক্যাফেতে, পার্টিতে 200 জনেরও বেশি নারীকে গোপনে পর্যবেক্ষণ করেন। তিনি আবিষ্কার করেন যে একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি গড়ে প্রতি ঘন্টায় 35 থেকে 52 বার সেই পুরুষের দিকে তাকান, এবং প্রতিটি তাকানো স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 গুণ বেশি দীর্ঘ হয়। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় বিষয়, পিউপিল ডাইলেশন। যখন মানুষ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, তখন তার চোখের তারা বা পিউপিল প্রসারিত হয়ে যায়। এটি অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইচ্ছা করলেও এটি থামানো যায় না। চোখের তারা বড় হয়ে যায়, চোখ আরও গভীর, আরও আকর্ষণীয়, আরও টানা দেখায়। ইতালীয় রেনেসা যুগে নারীরা বেলাডোনা নামক উদ্ভিদের রস চোখে দিতেন, শুধু চোখের তারা বড় করার জন্য। কারণ তারা জানতেন বড় চোখের তারা পুরুষদের মোহগ্রস্ত করে। বেলাডোনা শব্দের অর্থই হল সুন্দরী নারী। পরিণত বয়সের নারীদের তাকানো তরুণীদের থেকে ভিন্ন। তরুণীরা তাকিয়ে দ্রুত চোখ সরান, এটি কয় গ্লান্স বা লজ্জাময় দৃষ্টি। কিন্তু পরিণত নারীরা তাকান ধীরে, স্থিরভাবে, গভীরভাবে। তাদের চোখে ভয় কম, অভিজ্ঞতা বেশি এবং আবেগের গভীরতা অনেক বেশি। তাদের দৃষ্টিতে একটি কথা পরিষ্কার লেখা থাকে, আমি জানি আমি কি চাই এবং আমি চাইছি তুমি সেটা বোঝো। একটি বিশেষ লক্ষণ, ট্রায়াঙ্গুলার গেজিং। যখন একজন নারী আকৃষ্ট হন, তখন তার দৃষ্টি একটি ত্রিভুজ তৈরি করে, বাম চোখ থেকে ডান চোখ, তারপর ঠোঁট, আবার চোখ। এই ত্রিভুজাকার দৃষ্টিপথ হল আকাঙ্ক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য সংকেতগুলোর একটি। 2. অকারণ বারবার শারীরিক স্পর্শ। দ্বিতীয় ইশারা স্পর্শ, এবং স্পর্শ হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে সৎ এবং সবচেয়ে শক্তিশালী ভাষা। বন্ধুরা, একটি তথ্য দিয়ে শুরু করি যা আপনাকে চমকে দেবে। মানুষের ত্বক হল শরীরের সবচেয়ে বড় অঙ্গ, প্রায় 2 বর্গমিটার আয়তন, এবং এই ত্বকে রয়েছে প্রায় 50 লক্ষ স্পর্শ রিসেপ্টর। এই রিসেপ্টরগুলো প্রতিটি স্পর্শকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে সরাসরি মস্তিষ্কে পাঠায়, এবং মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় এটি ভালোবাসার স্পর্শ নাকি বিপদের স্পর্শ। মানুষের ইন্দ্রিয়গুলোর মধ্যে স্পর্শ সবার আগে বিকশিত হয়। মাতৃগর্ভে 8 সপ্তাহ বয়সেই ভ্রূণ স্পর্শ অনুভব করতে পারে, এবং মৃত্যুর সময় সর্বশেষ যে ইন্দ্রিয়টি কাজ করা বন্ধ করে সেটিও স্পর্শ। জন্ম থেকে মৃত্যু, স্পর্শ আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এখন যখন একজন পরিণত নারীর মনে ও শরীরের সঙ্গের আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার শরীর স্পর্শ খোঁজে, অবচেতনভাবে, প্রায় স্বয়ংক্রিয়ভাবে। তিনি হয়তো কথা বলতে বলতে আপনার হাতের ওপর আলতো করে হাত রাখবেন, আপনার কাঁধে কাকতালীয়ভাবে হাত দেবেন, আপনার শার্টে ধুলো আছে বলে ছেড়ে দেবেন, আপনার হাতঘড়ি দেখতে চাইবেন শুধু স্পর্শ করার জন্য। পাশে বসলে হাঁটু লেগে যাবে এবং তিনি সরাবেন না। এই স্পর্শগুলো দেখতে স্বাভাবিক বা কাকতালীয় মনে হয়, কিন্তু মনোবিজ্ঞান বলছে শরীর কখনো কাকতালীয়ভাবে কাউকে স্পর্শ করে না। প্রতিটি স্পর্শের পেছনে মস্তিষ্কের একটি সংকেত আছে, একটি আবেগের চাপ আছে।
ইউনিভার্সিটি অফ মায়ামির টাচ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর টিফেনি ফিল্ডের গবেষণায় দেখা গেছে, স্পর্শ করলে দুজনের শরীরেই অক্সিটোসিন বাড়ে 40% পর্যন্ত, কর্টিসল কমে 30% এবং রক্তচাপ ও হৃদস্পন্দন কমে। অর্থাৎ স্পর্শ একই সাথে বন্ধন তৈরি করে, চাপ কমায় এবং ঘনিষ্ঠতার পথ প্রশস্ত করে। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে স্পর্শের আকাঙ্ক্ষা বিশেষভাবে তীব্র হয় একটি কারণে, টাচ ডেপ্রিভেশন বা স্পর্শ বঞ্চনা। বয়স বাড়ার সাথে সাথে স্পর্শ কমতে থাকে। সন্তানেরা কোলে বসে না, সঙ্গী আর জড়িয়ে ধরেন না, কেউ হাত ধরে না। এই স্কিন হাঙ্গার বা ত্বকের ক্ষুধা, এটি একটি প্রকৃত চিকিৎসা পরিস্থিতি যা বিষণ্ণতা, অনিদ্রা, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাসের কারণ হতে পারে। তাই যখন একজন পরিণত নারী আপনাকে বারবার বিভিন্ন অজুহাতে স্পর্শ করেন, জানবেন তার ত্বক কথা বলছে, তার শরীর আপনাকে একটি চিঠি লিখছে, শব্দ ছাড়া। ইশারা নম্বর 3, কণ্ঠস্বরের সুরেলা রূপান্তর। তৃতীয় ইশারা কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বর হল আবেগের সবচেয়ে সৎবাহক। বন্ধুরা, আপনি কি জানেন মানুষের কণ্ঠস্বর শুধু শব্দ বহন করে না, আবেগও বহন করে? এমনকি শব্দের অর্থ যদি এক থাকে, কণ্ঠের সুর পরিবর্তন হলেই পুরো বার্তা বদলে যায়। মনোবিজ্ঞানী ডক্টর অ্যালবার্ট মেহরাবিয়ানের বিখ্যাত 7-38-55 নিয়ম অনুযায়ী মানুষের যোগাযোগের মাত্র 7% আসে শব্দ থেকে, 38% আসে কণ্ঠস্বরের টোন, পিচ, গতি থেকে, আর 55% আসে শরীরী ভাষা থেকে। অর্থাৎ কি বলা হচ্ছে তার চেয়ে কিভাবে বলা হচ্ছে সেটা 5 গুণ বেশি গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি অফ অলবানির গবেষক ডক্টর সুসান হিউজ তার গবেষণায় আবিষ্কার করেন, নারীরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তাদের কণ্ঠস্বরে 4টি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। 1. পিচ সামান্য কমে যায়, উচ্চ কণ্ঠ একটু নিচু, একটু গভীর হয়ে যায়। 2. কণ্ঠ নরম, মসৃণ, ভেলভেটি হয়ে ওঠে, যেন কণ্ঠে মধু মেশানো। 3. কথা বলার গতি ধীর হয়, প্রতিটি শব্দ যত্ন করে ভেবে চিনতে বলা হয়। 4. কণ্ঠে ব্রিদিনেস বা শ্বাস মাখা ভাব আসে, যেন প্রতিটি শব্দের সাথে একটু করে নিঃশ্বাস বেরিয়ে আসছে। কেন এই পরিবর্তন? কারণ যখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস আকাঙ্ক্ষার সংকেত পাঠায়, তখন শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আংশিকভাবে সক্রিয় হয়। এতে শ্বাসের ধরন বদলায়, শ্বাস গভীর ও ধীর হয়, ভোকাল কর্ড শিথিল হয় এবং ফলস্বরূপ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, চাইলেও থামানো যায় না। শরীর নিজের মতো করে কথা বলে। পরিণত নারীদের ক্ষেত্রে এই পরিবর্তন আরও স্পষ্ট, কারণ তাদের স্বাভাবিক কণ্ঠ সাধারণত স্থির, দৃঢ়, নিয়ন্ত্রিত। জীবনের অভিজ্ঞতা তাদের কণ্ঠকে একটি নির্দিষ্ট চরিত্র দিয়েছে, কিন্তু যখন সেই কণ্ঠ হঠাৎ বদলে যায় শুধু একটি নির্দিষ্ট পুরুষের সামনে, তখন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি পরীক্ষা করে দেখতে পারেন তিনি অন্যদের সাথে কথা বলার সময় কণ্ঠ কেমন আর আপনার সাথে কথা বলার সময় কেমন। যদি স্পষ্ট পার্থক্য দেখেন, তাহলে বুঝবেন তার অবচেতন আপনাকে ডাকছে। 2. ইশারা নম্বর 4, নিজের শরীর বারবার স্পর্শ করা, অটো ইরোটিক জেস্চার। চতুর্থ ইশারা নিজেকে স্পর্শ করা। এটি মনোবিজ্ঞানের সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়গুলোর একটি। বন্ধুরা, কখনো দেখেছেন একজন নারী কথা বলতে বলতে নিজের গলায় আলতো করে হাত বোলাচ্ছেন, কানের লতি ধরছেন, চুল নিয়ে খেলছেন, ঠোঁটে আঙুল রাখছেন, কবজিতে হাত বোলাচ্ছেন, বুকের কাছে থাকা হাড়ের সাথে খেলছেন? আপনি হয়তো ভেবেছেন নার্ভাসনেস, অভ্যাস বা এমনি, কিন্তু মনোবিজ্ঞান বলছে সব সময় তা নয়। কখনো কখনো এগুলো অত্যন্ত গভীর একটি সংকেত। এই ধরনের আচরণকে বলা হয় অটো ইরোটিক জেস্চার বা সেলফ ইন্টিমেসি টাচিং। এটি ঘটে যখন শরীরে আকাঙ্ক্ষা জেগে ওঠে, কিন্তু সেই মুহূর্তে কাঙ্ক্ষিত স্পর্শ পাওয়া সম্ভব হচ্ছে না। তখন শরীর একটি সারোগেট বা বিকল্প স্পর্শ তৈরি করে, নিজেই নিজেকে স্পর্শ করে। বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট অ্যালান ও বারবারা পিজ তাদের গবেষণায় দেখিয়েছেন, নারীরা যখন আকৃষ্ট হন তখন প্রতি মিনিটে গড়ে 4 থেকে 13 বার নিজের শরীরের কোনো অংশ স্পর্শ করেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন নির্দিষ্ট জায়গাগুলোই স্পর্শ করা হয়? কেন গলা? কেন ঘাড়? কেন কানের পেছন? কেন কবজি? কেন ঠোঁট?
উত্তর হলো, এই জায়গাগুলোতে ত্বক অত্যন্ত পাতলা এবং সেখানে মেইসনার্স কর্পাসেল নামক বিশেষ স্পর্শ রিসেপ্টরের ঘনত্ব সবচেয়ে বেশি। এছাড়া এই জায়গাগুলোতে রক্তনালী ত্বকের খুব কাছে থাকে, ফলে স্পর্শ করলে তাপমাত্রা পরিবর্তনের একটি সূক্ষ্ম আনন্দদায়ক অনুভূতি তৈরি হয়। গলার সামনের অংশটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এখানে সুপ্রাস্টার্নাল নচ আছে, যা শরীরের সবচেয়ে অরক্ষিত অংশগুলোর একটি। কেউ যখন নিজের গলার এই অংশ স্পর্শ করে, তখন এটি একই সাথে দুর্বলতা, আত্মসমর্পণ এবং আকাঙ্ক্ষার সংকেত বহন করে। পরিণত নারীরা এই সেলফ টাচিং আরও সূক্ষ্মভাবে করেন। তারা হয়তো শাড়ির আঁচল ঠিক করার ভান করবেন, কিন্তু আসলে গলায় হাত বোলাবেন। চুলের খোপা ঠিক করবেন, কিন্তু আসলে ঘাড় উন্মুক্ত করবেন। গলার হাড় নিয়ে খেলবেন, কিন্তু আসলে বুকের কাছে আঙুল বোলাবেন। প্রতিটি ছোট অঙ্গভঙ্গি একটি গোপন বার্তা বহন করে, এই শরীর স্পর্শ চাইছে, তোমার স্পর্শ। ইশারা নম্বর 5, ব্যক্তিগত দূরত্বের সীমানা ভাঙা। পঞ্চম ইশারা, দূরত্ব, বা সঠিকভাবে বলতে গেলে দূরত্বের মৃত্যু। বন্ধুরা, প্রক্সিমিক্স মনোবিজ্ঞানের এই শাখাটি আমাদের বলে যে প্রতিটি মানুষের চারপাশে 4টি অদৃশ্য বৃত্ত আছে। পাবলিক জোন 12 ফুটের বাইরে, অপরিচিতদের জন্য। সোশ্যাল জোন 4 থেকে 12 ফুট, পরিচিতদের জন্য। পার্সোনাল জোন 1.5 থেকে 4 ফুট, বন্ধুদের জন্য। ইন্টিমেট জোন 0 থেকে 1.5 ফুট, শুধু সবচেয়ে কাছের মানুষদের জন্য। এই ইন্টিমেট জোন হলো একটি অদৃশ্য দুর্গ। সাধারণত কেউ এখানে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু যখন একজন নারী কোনো পুরুষকে এই জোনে স্বেচ্ছায় ঢুকতে দেন বা নিজে সেই পুরুষের ইন্টিমেট জোনে ঢুকে পড়েন, তখন তিনি একটি অত্যন্ত শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন। পরিণত নারীরা এই দূরত্ব কমানোতে অত্যন্ত সচেতন, তবে প্রায়ই অবচেতনভাবে। তিনি হয়তো বসার সময় আপনার ঠিক পাশে এসে বসবেন, যখন অন্যদিকে যথেষ্ট জায়গা খালি। দাঁড়ানো অবস্থায় ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসবেন, যেন মাধ্যাকর্ষণ টানছে। কিছু দেখাতে গেলে আপনার পেছনে এসে কাঁধের উপর ঝুঁকে দেখবেন, শরীর স্পর্শ করে। ভিড়ে আপনার একদম পাশে দাঁড়াবেন এবং ভিড় কমলেও সরবেন না। হাঁটার সময় এত কাছে হাঁটবেন যে কাঁধে কাঁধ, হাতে হাত লেগে যায়। একটি গবেষণা উল্লেখ করি। ম্যানচেস্টার ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন, যখন একজন নারী কোনো পুরুষের 1.5 ফুটের মধ্যে এসে স্বচ্ছন্দ থাকেন এবং স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে যান না, তখন 89% ক্ষেত্রে তার মনে সেই পুরুষের প্রতি তীব্র আকর্ষণ সক্রিয় থাকে। ইশারা নম্বর 7, চুলের সাথে খেলা, হেয়ার ফ্লিপিং ও টুয়ার্লিং। সপ্তম ইশারা, চুল এবং চুল নিয়ে খেলা হলো নারীদের সবচেয়ে পরিচিত আকর্ষণ সংকেতগুলোর একটি। বন্ধুরা, ডক্টর মনিকা মোরের গবেষণায় 52 ধরনের আকর্ষণ সংকেত চিহ্নিত হয়েছে। এর মধ্যে হেয়ার ফ্লিপ, চুল পেছনে সরানো বা ঝাঁকানো, সবচেয়ে ঘন ঘন দেখা যাওয়া সংকেত। চুল পেছনে সরানোর সময় ঘাড় উন্মুক্ত হয়। ঘাড় শরীরের সবচেয়ে অরক্ষিত অংশগুলোর একটি। এটি উন্মুক্ত করা মানে বিশ্বাস ও আত্মসমর্পণের সংকেত দেওয়া। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিতে ঘাড় উন্মুক্ত করা হলো আমি তোমার কাছে নিরাপদ বোধ করছি, এই বার্তা পাঠানো। এছাড়া চুল আঙুলে পেঁচানো, টুয়ার্লিং, নার্ভাসনেস এবং উত্তেজনার মিশ্রণ। চুল কানের পেছনে গোজা, মুখ ও কানের কাছে সংবেদনশীল অংশ উন্মুক্ত করা। খোলা চুলে আঙুল চাড়ানো, মনোযোগ আকর্ষণের অবচেতন কৌশল। পরিণত নারীদের ক্ষেত্রে খোপা খুলে দেওয়া বা আলগা করা, চুলে নতুন রং করা,
চুলে স্টাইল পরিবর্তন করা, এগুলো সবই অবচেতন ডিসপ্লে বিহেভিয়ার, নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপনের প্রচেষ্টা। ইশারা নম্বর 9, দ্ব্যর্থবোধক কথা, ভাষার গোপন স্তর। নবম ইশারা, ভাষার 2 স্তর, যা বলা হচ্ছে এবং যা আসলে বলতে চাওয়া হচ্ছে। বন্ধুরা, সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, কোনো শব্দই দুর্ঘটনাবশত বলা হয় না, প্রতিটি শব্দের পেছনে অবচেতনের একটি উদ্দেশ্য থাকে। এটি ফ্রয়েডের বিখ্যাত ফ্রয়েডিয়ান স্লিপ তত্ত্বের ভিত্তি। একজন পরিণত নারী, যিনি সমাজ, সংস্কৃতি, লজ্জা, ভয়ের চাপে সরাসরি কিছু বলতে পারেন না, তিনি ভাষার আড়ালে মনের কথা লুকিয়ে রাখেন, দ্বৈত অর্থযুক্ত বাক্য ব্যবহার করেন, যার একটি নিরাপদ অর্থ আছে এবং আরেকটি সত্যিকার অর্থ আছে। উদাহরণ, বিস্তারিতভাবে, আজকে রাতে ঘুম আসবে না, জানি। নিরাপদ অর্থ, ঘুমের সমস্যা। সত্যিকার অর্থ, রাতটা একাকী কাটবে, কেউ পাশে থাকবে না। আপনার হাতটা কত উষ্ণ, আমার হাত তো বরফ। নিরাপদ অর্থ, তাপমাত্রা নিয়ে মন্তব্য। সত্যিকার অর্থ, আপনার স্পর্শ আমার ভালো লাগছে, আরও চাই। বহুদিন কেউ ভালো করে জড়িয়ে ধরেনি। নিরাপদ অর্থ, অভিযোগ বা হতাশা। সত্যিকার অর্থ, আমি স্পর্শের জন্য, আলিঙ্গনের জন্য কাতর। আপনার সাথে কথা বললে সময় কোথা দিয়ে যায় বুঝি না। নিরাপদ অর্থ, প্রশংসা। সত্যিকার অর্থ, আমি আপনার সাথে আরও বেশি সময় চাই, আরও কাছে থাকতে চাই। শরীরটা আজকে কেমন যেন অস্থির লাগছে। নিরাপদ অর্থ, শারীরিক অস্বস্তি। সত্যিকার অর্থ, শরীর কিছু একটা চাইছে যা শব্দে প্রকাশ করা যাচ্ছে না। এই গানটা শুনলে মনটা কেমন কেমন করে না। নিরাপদ অর্থ, গানের প্রশংসা। সত্যিকার অর্থ, ভেতরে একটা আবেগ নড়ে উঠেছে, একটা চাওয়া জেগে উঠেছে। আপনার স্ত্রী অনেক ভাগ্যবান। নিরাপদ অর্থ, প্রশংসা। সত্যিকার অর্থ, আমিও এমন একজনকে পেতে চাই, হয়তো আপনাকেই। পুরনো দিনের কথা মনে পড়ে, যখন সব অন্যরকম ছিল। নিরাপদ অর্থ, স্মৃতিচারণ। সত্যিকার অর্থ, আমি আবার সেই আবেগ, সেই ঘনিষ্ঠতা, সেই উত্তেজনা ফিরে পেতে চাই। মনোবিজ্ঞানে এই ধরনের যোগাযোগকে বলা হয় ইনডিরেক্ট ডিসক্লোজার, পরোক্ষ প্রকাশ। এটি একটি নিরাপদ অস্ত্র, যার মাধ্যমে তিনি মনের কথা বলেন, কিন্তু প্রত্যাখ্যাত হলে বলতে পারেন, আমি তো সেই অর্থে বলিনি। ঠিক আছে, ইশারা নম্বর 10, একান্ত সময়ের জন্য সুযোগ তৈরি করা। দশম ইশারা, একান্তে থাকার জন্য পরিস্থিতি সৃষ্টি। বন্ধুরা, বিবর্তনীয় মনোবিজ্ঞানে পেয়ার আইসোলেশন একটি গুরুত্বপূর্ণ ধারণা। প্রাণী জগতে সঙ্গী নির্বাচনের প্রথম ধাপ কাঙ্ক্ষিত সঙ্গীকে দল থেকে আলাদা করে একান্তে নিয়ে যাওয়া। একজন পরিণত নারী এটি করেন অত্যন্ত কৌশলে। তিনি হয়তো বলবেন, চলুন ছাদে একটু হাওয়া খাওয়া যাক, নিচে তো গরম। আসুন রান্নাঘরে আসুন, নতুন একটা রান্না করেছি, চেখে দেখুন। সবাই ঘুমিয়ে গেছে, আপনি কি একটু বসবেন, চা করি? আমার সাথে একটু হাঁটবেন, একা হাঁটতে ভালো লাগে না। এই জায়গাটা দেখেছেন, আসুন দেখাই। এই বাক্যগুলো পৃষ্ঠতলে সম্পূর্ণ নিরীহ, কিন্তু প্রতিটি বাক্যের পেছনে একটি অবচেতন কৌশল আছে, একটি প্রাইভেট স্পেস তৈরি করা, যেখানে সমাজের চোখ নেই, অন্যদের উপস্থিতি নেই। কারণ একান্ত পরিবেশে সামাজিক মুখোশ খুলে যায়, আবেগ আরও সৎভাবে প্রকাশ পায়, স্পর্শের সম্ভাবনা বাড়ে, কণ্ঠ আরও নরম হয়, দূরত্ব আরও কমে। একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, একান্তে থাকার সময় যদি উপরের অন্য ইশারাগুলো, স্পর্শ, কণ্ঠ পরিবর্তন, দূরত্ব কমানো আরও বেশি দেখা যায়, তাহলে সংকেত প্রায় নিশ্চিত। ইশারা নম্বর 11, শারীরিক গঠন কেন্দ্রিক লক্ষ্যভেদী প্রশংসা। একাদশ ইশারা, প্রশংসা, তবে সাধারণ নয়, শারীরিক গঠন কেন্দ্রিক। বন্ধুরা, প্রশংসার 2টি স্তর আছে। প্রথম স্তর, সামাজিক প্রশংসা, আপনি ভালো মানুষ, আপনি বুদ্ধিমান। দ্বিতীয় স্তর, শারীরিক প্রশংসা, আপনার কাঁধটা চওড়া, আপনি খুব ফিট, আপনার হাতটা শক্ত, আপনার গায়ে সুন্দর গন্ধ। দ্বিতীয় স্তরের প্রশংসা আসে আকর্ষণ থেকে। এটি মেট ভ্যালু অ্যাসেসমেন্ট, সঙ্গীর শারীরিক গুণাবলী মূল্যায়ন করা। পরিণত নারীরা এটি সূক্ষ্মভাবে করেন। আপনি কি জিমে যান? শরীর তো অনেক ভালো। এই রংটা আপনাকে অনেক মানাচ্ছে, আপনাকে কম বয়সী লাগছে। আপনার কোমরে ব্যথা? দেখি কোথায়? আরে পিঠটা তো শক্ত পাথরের মতো। আপনার হাতে কি পারফিউম? খুব সুন্দর গন্ধ। প্রতিটি প্রশংসার পেছনে আছে আপনার শরীর পর্যবেক্ষণ করা এবং সেই পর্যবেক্ষণ থেকে জন্ম নেওয়া আকর্ষণ প্রকাশ করা। ইশারা নম্বর 12, রাত, ঘুম, বিছানা ও একাকিত্বের প্রতীকী ভাষা। দ্বাদশ ইশারা,
রাতের প্রসঙ্গ বারবার আনা। ফ্রয়েডীয় মনোবিজ্ঞানে সিম্বলাইজেশন একটি মৌলিক ধারণা। মানুষ যখন কোনো বিষয় সরাসরি বলতে পারে না, তখন সেই বিষয়ের সাথে সম্পর্কিত প্রতীক ব্যবহার করে। রাত, ঘুম, বিছানা, একা, অন্ধকার এই শব্দগুলো মানুষের অবচেতনে ঘনিষ্ঠতা, শারীরিক সম্পর্ক, একাকিত্ব এবং সঙ্গের আকাঙ্ক্ষার সাথে গভীরভাবে সংযুক্ত। রাতে ঘুম আসে না, শুধু ভাবি। একা একা শুয়ে থাকলে মনটা কেমন করে। বিছানায় শুধু আমি আর আমার একাকিত্ব। রাতটা অনেক বড়, শেষ হতে চায় না। ভোর হলে একটু ভালো লাগে, রাতটাই কঠিন। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হয়, কিন্তু ফ্রয়েড বলতেন সচেতন মন প্রশ্ন করে, অবচেতন মন উত্তর দেয়, তবে প্রতীকের ভাষায়। গবেষণায় দেখা গেছে 40 থেকে 65 বছর বয়সী একা নারীদের 68% জানিয়েছেন যে তাদের সবচেয়ে কষ্টের সময় রাত। দিনে ব্যস্ততায় মন ভোলে, কিন্তু রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে একাকিত্ব সজাগ হয়ে বসে থাকে। ইশারা নম্বর 13, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি ও অস্থিরতা। ত্রয়োদশ ইশারা, গরম লাগা, অস্থিরতা এবং শারীরিক পরিবর্তন যা নিয়ন্ত্রণ করা যায় না। এটি সম্ভবত এই তালিকার সবচেয়ে সৎ ইশারা, কারণ এটি সম্পূর্ণ শারীরবৃত্তীয়। ইচ্ছা করলেও থামানো যায় না, লুকানো যায় না। যখন শরীরে আকাঙ্ক্ষা জাগে, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফাইট অর ফ্লাইট মোডে যায়, ফলে হৃদস্পন্দন বাড়ে, প্রতি মিনিটে 10 থেকে 20 বিট বেশি। রক্তচাপ বাড়ে, শ্বাস দ্রুত ও গভীর হয়। শরীরের তাপমাত্রা 0.5 থেকে 1.5 ডিগ্রি বাড়ে। ত্বকে রক্তপ্রবাহ বাড়ে, গাল, কান, ঘাড়, বুক লালচে হয়ে ওঠে। সেক্সুয়াল ফ্লাশ, ঘাম হয়, বিশেষ করে হাতের তালুতে, ঘাড়ে, কপালে। এই পরিবর্তনগুলো অত্যন্ত স্পষ্ট, কিন্তু বেশিরভাগ মানুষ এগুলো লক্ষ্য করেন না বা ভুল ব্যাখ্যা করেন। পরিণত নারীদের ক্ষেত্রে বিশেষ জটিলতার মেনোপজ, 45 থেকে 55 বয়সে হট ফ্ল্যাশ সাধারণ ঘটনা, কিন্তু গবেষণায় দেখা গেছে হট ফ্ল্যাশ এবং আকাঙ্ক্ষাজনিত তাপমাত্রা বৃদ্ধি প্রায়ই একসাথে ঘটে, কারণ দুটোই হরমোনাল পরিবর্তনের ফল। তিনি হয়তো বলবেন, কেন এত গরম লাগছে? ওড়না সরাবেন, গায়ে বাতাস করবেন, পানি চাইবেন, কপালের ঘাম মুছবেন। নির্ণায়ক প্রশ্ন, এটি কি সবসময় হচ্ছে, নাকি শুধু একটি নির্দিষ্ট পুরুষের সামনে বেশি? যদি বিবৃতি, তাহলে নীতি আকাঙ্ক্ষা শারীরিক প্রকাশ। 10, ইশারা নম্বর 14, আবেগের মহাবন্যা, ইমোশনাল ফ্লাডিং। চতুর্দশ ইশারা, হঠাৎ, অপ্রত্যাশিত, তীব্র আবেগের বিস্ফোরণ। বন্ধুরা, এই ইশারাটি সবচেয়ে হৃদয় বিদারক, এবং এটি বোঝার জন্য আপনাকে একটু থামতে হবে, একটু গভীরে যেতে হবে, একটু অনুভব করতে হবে। কল্পনা করুন একজন নারীর জীবন। তিনি হয়তো 30 বছর ধরে সংসার করেছেন। রান্না, ধোয়া মোছা, সন্তান বড় করা, শ্বশুরবাড়ির চাপ, স্বামীর অবহেলা, সব নীরবে সয়েছেন। নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, নিজের শরীরকে ভুলে গেছেন, নিজের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দিয়েছেন, বারবার, প্রতিদিন। কিন্তু কবরের নিচেও কিছু জিনিস মরে না। চাহিদা মরে না, আকাঙ্ক্ষা মরে না, ভালোবাসা পাওয়ার তৃষ্ণা মরে না। এগুলো জমতে থাকে স্তরে স্তরে, বছরের পর বছর, দশকের পর দশক। তারপর একটি মুহূর্ত আসে। একজন পুরুষ তাকে একটু মনোযোগ দেন, একটু সময় দেন, একটু বোঝেন, একটু যত্ন করেন, এবং তখন বাঁধ ভেঙে যায়। তিনি কাঁদতে শুরু করেন, অকারণে, হঠাৎ, তীব্রভাবে। পুরনো দিনের কথা বলেন, বলেন কেমন চলে গেল জীবনটা। বলেন কেউ তো কখনো জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো। বলেন আমারও তো একটা মন আছে, একটা শরীর আছে, আমিও তো মানুষ। মনোবিজ্ঞানে এটি ইমোশনাল ফ্লাডিং, আবেগের বন্যা। বছরের পর বছর জমে থাকা আবেগ যখন একসাথে উপচে পড়ে। এটি ঘটে শুধু নিরাপদ মানুষের সামনে, এমন কেউ যার কাছে তিনি দুর্বল হতে পারেন। ব্রেনি ব্রাউন বলেছেন, ভালনারেবিলিটি ইজ দ্য বার্থ প্লেস অফ লাভ, বিলঙ্গিং, জয়, কারেজ, এম্প্যাথি অ্যান্ড ক্রিয়েটিভিটি। দুর্বলতা দেখানো দুর্বলতা নয়, এটি সবচেয়ে বড় সাহস। একজন পরিণত নারী যখন আপনার সামনে এইভাবে ভেঙে পড়েন, তিনি আসলে তার সবচেয়ে সত্যিকারের, সবচেয়ে গোপন, সবচেয়ে কোমল অংশটুকু আপনার সামনে খুলে দিচ্ছেন। এটি বিশ্বাসের চরম প্রকাশ, এবং এর পেছনে শুধু মানসিক নয়, শারীরিক চাহিদাও তীব্রভাবে কাজ করে। কারণ আবেগের চরম মুহূর্তে অক্সিটোসিন ও ডোপামিন একসাথে নিঃসরিত হয়, যা ঘনিষ্ঠতার তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। ইশারা নম্বর 15, ক্লাস্টার সিগন্যালিং, সমন্বিত ইশারা সমাবেশ। এবার শেষ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ইশারা, পঞ্চদশ ইশারা।
এটি কোনো একক ইশারা নয়, এটি হলো একাধিক ইশারার সমাবেশ, যাকে মনোবিজ্ঞানে বলা হয় ক্লাস্টার সিগন্যালিং। বন্ধুরা, পৃথিবীর শ্রেষ্ঠ বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা একটি সোনার নিয়ম মেনে চলেন। নেভার রিড আ সিঙ্গল সিগন্যাল ইন আইসোলেশন, অর্থাৎ কখনো একটিমাত্র সংকেত দেখে সিদ্ধান্ত নেবেন না। একটি সংকেত হলো একটি শব্দ, দুটি সংকেত হলো একটি বাক্য, তিন বা তার বেশি সংকেত একসাথে মানে একটি চিঠি। ডক্টর ডেসমন্ড ওয়ারেস বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গবেষকদের একজন, বলেছেন সত্যিকারের আকর্ষণ সবসময় ক্লাস্টারে আসে। একটি সংকেত কাকতালীয় হতে পারে, তিনটি সংকেত একসাথে কখনো কাকতালীয় নয়। পঞ্চদশ ইশারা হল যখন উপরের ইশারাগুলোর মধ্যে তিন বা তার বেশি একসাথে একই সময়ে একই ব্যক্তির সামনে দেখা যায়। কিছু শক্তিশালী ক্লাস্টার কম্বিনেশন: ক্লাস্টার এ, দীর্ঘ চোখের যোগাযোগ, ইশারা 1, অকারণ স্পর্শ, ইশারা 2, দূরত্ব কমানো, ইশারা 5। ফলাফল প্রায় নিশ্চিত আকর্ষণ। ক্লাস্টার বি, নরম কণ্ঠ, ইশারা 3, দ্ব্যর্থবোধক কথা, ইশারা 9, রাতের প্রসঙ্গ, ইশারা 12। ফলাফল গভীর মানসিক ও শারীরিক চাহিদার প্রকাশ। ক্লাস্টার সি, সাজসজ্জা পরিবর্তন, ইশারা 8, শারীরিক প্রশংসা, ইশারা 11, একান্ত সময় চাওয়া, ইশারা 10। ফলাফল সচেতন আকর্ষণ যা পদক্ষেপের দিকে এগোচ্ছে। ক্লাস্টার ডি, সেলফ টাচিং, ইশারা 4, ঠোঁটের ভাষা, ইশারা 6, চুল নিয়ে খেলা, ইশারা 7, গরম লাগা, ইশারা 13। ফলাফল শরীর সরাসরি কথা বলছে, মস্তিষ্ক আকাঙ্ক্ষা মোডে। ক্লাস্টার ই, আবেগের বন্যা, ইশারা 14, স্পর্শ, ইশারা 2, কণ্ঠ পরিবর্তন, ইশারা 3, দূরত্ব কমানো, ইশারা 5। ফলাফল সম্পূর্ণ আত্মসমর্পণ, মন এবং শরীর দুটোই ডাকছে। অর্থাৎ যখন একাধিক ইশারা একসাথে দেখবেন তখন আর কোনো সন্দেহ থাকবে না, তিনি আপনাকে একটি চিঠি লিখছেন, শব্দ ছাড়া, কালি ছাড়া, কাগজ ছাড়া, শুধু শরীর দিয়ে, চোখ দিয়ে, আচরণ দিয়ে। কেন পরিণত বয়সে আকাঙ্ক্ষা বিলুপ্ত হয় না, বরং বাড়ে? কারণ 1, এমটি নেস্ট সিন্ড্রোম। সন্তানেরা বড় হয়ে গেছে, ঘর ফাঁকা, সেই ব্যস্ততা নেই, এবং হঠাৎ তিনি নিজের দিকে তাকান এবং দেখেন বছরের পর বছর তিনি নিজেকে ভুলেছিলেন। কারণ 2, মিড লাইফ অ্যাওয়েকনিং। 40-50 বছরে একটি প্রশ্ন জাগে, আমি কি শুধু সংসারের যন্ত্র? আমার নিজের জীবন কোথায়? আমার চাওয়া পাওয়া কোথায়? কারণ 3, হরমোনাল গতিশীলতা। এস্ট্রোজেন কমলেও টেস্টোস্টেরন তুলনামূলকভাবে স্থির থাকে এবং টেস্টোস্টেরনই আকাঙ্ক্ষার প্রধান চালক, ফলে আকাঙ্ক্ষা কমে না। কারণ 4, মৃত্যু সচেতনতা, এক্সিস্টেনশিয়াল আর্জেন্সি। জীবন শেষ হয়ে আসছে, এই উপলব্ধি তীব্র হলে মানুষ বাকি সময়টুকু পূর্ণভাবে বাঁচতে চায়। কারণ 5, সামাজিক অদৃশ্যতা। সমাজ তাদের দেখে না, এই অদৃশ্যতা একটি গভীর ক্ষুধা তৈরি করে, দেখা হওয়ার ক্ষুধা, স্বীকৃত হওয়ার ক্ষুধা, আকাঙ্ক্ষিত হওয়ার ক্ষুধা। কারণ 6, স্পর্শ ক্ষুধা। দীর্ঘদিন স্পর্শ না পেলে কর্টিসল বাড়ে, রোগ প্রতিরোধ কমে, বিষণ্ণতা আসে, শরীর আক্ষরিক অর্থেই অসুস্থ হয়ে পড়ে। কারণ 7, মুক্তির অনুভূতি। অনেক নারী 40-50-এর পর অনুভব করেন, এখন আমার কিছু হারানোর নেই, সন্তান বড়, সমাজের চাপ আর আগের মতো ভয় লাগে না। এই মুক্তির অনুভূতি তাদের ভেতরের চাহিদাকে আরও জোরে কথা বলতে দেয়। এই জ্ঞান দিয়ে কি করবেন? ব্যবহারিক নির্দেশনা। 1, সম্মান, সবার আগে, সবার উপরে। একজন নারী যখন এই ইশারা দেন, তিনি তার সবচেয়ে দুর্বল মুহূর্তটি প্রকাশ করছেন। এটিকে কখনো অপব্যবহার করবেন না, ফাঁদ হিসেবে ব্যবহার করবেন না, অন্যদের কাছে বলবেন না। 2, সহানুভূতি, বোঝার চেষ্টা করুন কেন তিনি এই ইশারা দিচ্ছেন। হয়তো একাকিত্ব, অবহেলা, অতৃপ্তি, দীর্ঘদিনের, তার প্রতি করুণা নয়, সম্মানজনক সহানুভূতি দেখান। 3, যোগাযোগ, কথা বলুন। আপনি যদি তার সঙ্গী হন, খোলামেলা কথা বলুন। তুমি কি সুখী? তোমার কিছু দরকার? আমি কি তোমাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি? এই 3টি প্রশ্ন একটি সম্পর্ক বাঁচাতে পারে। 4, স্পর্শ ফিরিয়ে আনুন। প্রতিদিন হাত ধরুন, জড়িয়ে ধরুন, কপালে চুমু দিন, মাথায় হাত রাখুন, পিঠে হাত বুলিয়ে দিন। ছোট স্পর্শ বড় সম্পর্ক বাঁচায়। 5, প্রশংসা করুন নিয়মিত।
তুমি এখনো সুন্দর, তোমাকে এই শাড়িতে অসাধারণ লাগছে, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। এই কথাগুলো শুনতে সাধারণ, কিন্তু একটি পরিণত নারীর কাছে এগুলো জীবন দানকারী। 6. শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখুন। বয়স বাড়লেই ঘনিষ্ঠতা বন্ধ করবেন না। গতি কমতে পারে, ধরন বদলাতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ হলে সম্পর্ক ধীরে ধীরে মরে যায়। 7. সীমানা বুঝুন। আপনি যদি তার সঙ্গী না হন, সম্মানজনকভাবে সীমারেখা বজায় রাখুন। বোঝা আর সুযোগ নেওয়া এক নয়। জ্ঞান শক্তি দেয়, সেই শক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার করুন। সমাজের প্রতি একটি আবেদন। বন্ধুরা, আমরা একটি সমাজে বাস করি যেখানে নারীদের শারীরিক চাহিদা নিয়ে কথা বলা পাপ। যেখানে একজন 50 বছরের নারী যদি বলেন আমারও শরীর আছে, আমারও চাহিদা আছে, তাহলে তাকে বেহায়া বলা হয়। কিন্তু এটি বেহায়াপনা নয়, এটি মানবিকতা, এটি জীববিজ্ঞান, এটি মনোবিজ্ঞান, এটি সত্য। একজন নারী, তার বয়স 30 হোক বা 70, তিনি একজন সম্পূর্ণ মানুষ। তার হৃদয় আছে, শরীর আছে, আত্মা আছে। তার ভালোবাসা পাওয়ার, স্পর্শ পাওয়ার, সঙ্গ পাওয়ার পূর্ণ অধিকার আছে। আসুন আমরা এই নীরবতা ভাঙি। আসুন পরিণত নারীদের চাহিদাকে লজ্জার বিষয় না ভেবে মানবিক বিষয় হিসেবে দেখি। বন্ধুরা, আজ আমরা 15টি অবচেতন, মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক ইশারা নিয়ে গভীর আলোচনা করলাম। সংক্ষেপে, ইশারা 1, দীর্ঘ গভীর চোখের যোগাযোগ ও পিউপিল ডায়ালেশন। ইশারা 2, অকারণ বারবার শারীরিক স্পর্শ। ইশারা 3, কণ্ঠস্বরের নরম ধীর শ্বাসমাখা পরিবর্তন। ইশারা 4, নিজের শরীর বারবার স্পর্শ করা। ইশারা 5, ব্যক্তিগত দূরত্বে সীমানা ভাঙা। ইশারা 6, ঠোঁটের অবচেতন ভাষা। ইশারা 7, চুলের সাথে খেলা। ইশারা 8, পোশাক, সাজসজ্জা ও গন্ধে পরিবর্তন। ইশারা 9, দ্বৈতবোধক কথা বলা। ইশারা 10, একান্ত সময়ে সুযোগ তৈরি করা। ইশারা 11, শারীরিক গঠন নিয়ে লক্ষ্যভেদী প্রশংসা। ইশারা 12, রাত, ঘুম ও একাকিত্বের প্রতীকী ভাষা। ইশারা 13, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি ও অস্থিরতা। ইশারা 14, আবেগের মহাবন্যা। ইশারা 15, সমন্বিত ক্লাস্টার সিগন্যালিং। এই 15টি ইশারা বুঝতে পারলে আপনি একজন পরিণত নারীর অন্তরের সবচেয়ে গভীর প্রকোষ্ঠে পৌঁছাতে পারবেন। কিন্তু সবশেষে একটি কথাই বলবো, এই জ্ঞান সম্মান, ভালোবাসা এবং দায়িত্বের সাথে ব্যবহার করবেন। একজন নারীর আকাঙ্ক্ষা বোঝা মানে তাকে শোষণ করা নয়, বরং তাকে আরও গভীরভাবে, আরও পরিপূর্ণভাবে, আরও সুন্দরভাবে ভালোবাসা। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি কিছু নতুন জেনে থাকেন, যদি মনে হয় এই কথাগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে এখনই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে শক্তি দেয় এই ধরনের গভীর, গবেষণামূলক, শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের সবগুলো অপশান চালু করুন, যাতে মনোবিজ্ঞান, সম্পর্ক এবং মানব মনের রহস্য নিয়ে আমার প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে পান। কমেন্টে বলুন এই 15টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে, এবং আপনি কি কখনো এই ধরনের ইশারা লক্ষ্য করেছেন আপনার জীবনে। আর এই ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ এই জ্ঞান শুধু আপনার একার জন্য নয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসুন, মন খুলে, প্রাণ ভরে, দায়িত্বের সাথে।